গ্যাস সংকটে চাপে বিদ্যুৎ উৎপাদন, দৈনিক ঘাটতি প্রায় 500 মিলিয়ন ঘনফুট। দেশি উৎপাদন কম, এলএনজি আমদানি সীমিত, তীব্র হচ্ছে জ্বালানি সংকট। 15 আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা। ধানমন্ডি 32-এ বাড়ানো হয়েছে নজরদারি, প্রবেশমুখে ব্যারিকেড। রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার জোরদার। হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান। অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 273, নিখোঁজ 300-এর বেশি। পঞ্চম দিনে উদ্ধার অভিযান অব্যাহত। দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘের $50 লাখ সহায়তার ঘোষণা। এবং ইয়েমেনে ফের সংঘাতের উত্তাপ, বাব আল মানদেবে ক্ষেপণাস্ত্রের আঘাত। ডিজানে আরামকোতেও হামলার দাবি হুতির। বড় যুদ্ধের শঙ্কা, জাতিসংঘের আঞ্চলিক নিরাপত্তা তৎপর সৌদি। দর্শক, স্বাগত সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে গ্যাসের সংকট এখন শুধু শিল্প কারখানায় নয়, বিদ্যুৎ উৎপাদনেও বড় চাপ তৈরি করেছে। বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, এলএনজি আমদানির সীমাবদ্ধতা এবং একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। টার্মিনালটি বিকল থাকায় দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে পেট্রো বাংলার 11 ও 12 আগস্টের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ওই সময়ে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 1600 মিলিমিটার ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন করা হয়েছে, আর এলএনজি আমদানি হয়েছে প্রায় 467 মিলিয়ন ঘনফুট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশে গ্যাসের সংকট এখন শুধু শিল্প কারখানা নয়, বিদ্যুৎ উৎপাদনেও বড় চাপ তৈরি করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, এলএনজি আমদানির সীমাবদ্ধতা এবং একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। টার্মিনালটি বিকল থাকায় দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদনে পেট্রো বাংলার 11 ও 12 আগস্টের তথ্য তুলে ধরে বলা হয়েছে, ওই সময়ে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 1600 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হয়েছে, আর এলএনজি আমদানি হয়েছে প্রায় 467 মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতি থেকেই যাচ্ছে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একদিনে লোডশেডিং 3700 মেগাওয়াট ছাড়িয়েছে। ঘাটতি সামাল দিতে বাংলাদেশ 2018 সাল থেকে এলএনজি আমদানি করছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সাগরে দুটি ভাসমান FSRU টার্মিনালের মাধ্যমে এলএনজি আমদানি করা হয়, কিন্তু দুটি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চললেও দেশের মোট গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদী কিছু উদ্যোগের কথা জানিয়েছে। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সাগরে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি নতুন করে প্রায় 150টি কূপ খননের উদ্যোগ এবং মহেশখালীর মাতারবাড়িতে ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চীনের সঙ্গে সরকার টু সরকার চুক্তিতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগও রয়েছে, কিন্তু এসব উদ্যোগের সুফল পেতে সময় লাগবে। বিবিসি বাংলাকে অধ্যাপক তামিম বলেছেন, নতুন অফশোর গ্যাস অনুসন্ধান থেকে গ্যাস উৎপাদনে যেতে 5 থেকে 7 বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই স্বল্প মেয়াদে পুরনো গ্যাস ক্ষেত্রের সম্ভাব্য স্তরে অনুসন্ধান, ভোলার গ্যাস দ্রুত জাতীয় গ্রিডে আনা এবং প্রয়োজনে বিদ্যুৎ আমদানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অর্থাৎ বিকল এলএনজি টার্মিনাল মেরামত হলে চলমান তীব্র সংকট কিছুটা কমতে পারে। তবে বিবিসি বাংলার বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী গ্যাস সংকটের স্থায়ী সমাধান রাতারাতি সম্ভব নয়। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, নতুন অনুসন্ধান, এলএনজি আমদানির অবকাঠামো তৈরি এবং বিকল্প জ্বালানির ব্যবহার, সবগুলো উদ্যোগ একসঙ্গে এগিয়ে নেয়াকেই দীর্ঘমেয়াদী সমাধানের পথ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট এবং তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের উপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তেহরানের উপর আরও অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকি দিয়েছে ওয়াশিংটন। পানামা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার সক্ষমতা মার্কিন নৌবাহিনীর রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শান্তি আলোচনা ভেস্তে গেছে, হরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনা, আর এর মধ্যেই ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, এই অবরোধ কতটা দীর্ঘ হতে পারে, আর এর পরিণতি কি শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো বিশ্ব অর্থনীতিকে নতুন সংকটের দিকে ঠেলে দেবে? পানামা সফরে থাকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। অর্থাৎ ওয়াশিংটন যে সহজেই এই চাপ সরিয়ে নিচ্ছে না, তারই স্পষ্ট বার্তা মিলেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অবরোধে ইরানের অর্থনীতি ইতিমধ্যেই বড় ধরনের চাপের মুখে। কিন্তু এখানেই শেষ নয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহেই এমন কিছু পদক্ষেপ ঘোষণা করা হতে পারে যা ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দিতে পারে। অন্যদিকে ইরানও পিছিয়ে নেই। যুদ্ধ বন্ধের জন্য জুনে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পাল্টা চাপ তৈরি করছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী কয়েকটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় উদ্বেগ, কারণ যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো। বৃহস্পতিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী জাহাজ হরমুজ অতিক্রমের সময় হামলার শিকার হওয়ার খবর পাওয়া গেছে। আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির এই জাহাজগুলোর ওপর হামলাকে ইরানি হামলা হিসাবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে আমিরাত সরকার। একই সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবরও সামনে এসেছে। ফলে একদিকে হরমুজ, অন্যদিকে সৌদি আরবের তেল অবকাঠামো, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন সরাসরি আঘাত করছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA ইতিমধ্যে সতর্ক করেছে, চলতি বছর বিশ্বজুড়ে তেলের সরবরাহ প্রতিদিন প্রায় 43 লাখ ব্যারেল কমে যেতে পারে। মাত্র 1 মাস আগেও এই ঘাটতির পূর্বাভাস ছিল 37 লাখ ব্যারেল। অর্থাৎ পরিস্থিতি যত এগোচ্ছে, ঝুঁকিও তত বাড়ছে। আর এই চাপ এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পৌঁছে গেছে। জ্বালানির দাম বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যুদ্ধবন্দির চাপ বাড়ছে। সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আর জ্বালানির মূল্যবৃদ্ধি যদি সাধারণ মানুষের উপর আরও চাপ সৃষ্টি করে, তাহলে কংগ্রেসে ট্রাম্পের দলের নিয়ন্ত্রণ নিয়েও তৈরি হতে পারে বড় রাজনৈতিক ঝুঁকি। তবু ওয়াশিংটনের অবস্থান কঠোর। পিট হেগসেথ স্পষ্ট করেছেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কূটনীতির দরজা কি আবার খুলবে, নাকি হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে বৈশ্বিক জ্বালানি সংকটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে? একদিকে মার্কিন নৌ অবরোধ, অন্যদিকে ইরানের পাল্টা চাপ, আর মাঝখানে হরমুজ প্রণালী, যেখানে একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের জ্বালানি বাজারের হিসাব। পরিস্থিতি কোন দিকে যায়, এখন নজর সেদিকে। ফারজানা ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্ক। 15ই আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিকৃত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ে আওতায় আনা হয়েছে। এরই মধ্যে ধানমন্ডি 32 ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে ব্যারিকেড বসে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে ধানমন্ডি 32-এ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ধানমন্ডি 32-এ প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে। 15 আগস্ট ঘিরে যেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য রাজধানীর প্রবেশ মুখে ও মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতা আনা হয়েছে। এসব এলাকা সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় থাকবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবে। এছাড়াও সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র্যাব ও সিআইডি মোতায়েন থাকবে। স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট, ট্রেন স্টেশন ও শপিং মল সহ সংবেদনশীল এলাকায় মোতায়েন থেকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করবে বলে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 273 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইতোমধ্যে 227 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এখনও অন্তত 400 জন মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে 280 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 96 কিলোমিটার গভীরে। ভূকম্পনটি রাজধানী সহ পার্শ্ববর্তী একাধিক শহরে প্রচণ্ডভাবে অনুভূত হয় এবং পরবর্তীতে বেশ কয়েকটি আফটারশক দেখা দেয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, বাড়ছে মৃতের সংখ্যা, আর এখনো নিখোঁজ শত শত মানুষ। অন্যদিকে আফগানিস্তানে বোমা হামলায় নিহত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ শহরের মেয়র। দুটি ভিন্ন দেশ, দুটি ভিন্ন ঘটনা, কিন্তু দুটিতেই সামনে এসেছে মৃত্যু, ধ্বংস আর অনিশ্চয়তার ভয়াবহ চিত্র। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 273 জনে। নিহতদের মধ্যে ইতোমধ্যে 227 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এখনও অন্তত 400 মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত সোমবার স্থানীয় সময় সকালে আঘাত হানে ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় 280 কিলোমিটার দূরে, আর ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 96 কিলোমিটার গভীরে। মাত্র কয়েক মুহূর্তের শক্তিশালী কম্পনে কেঁপে উঠে রাজধানী সহ আশপাশের একাধিক শহর। এরপর একের পর এক আফটার শক, ধসে পড়ে হাজারো ঘরবাড়ি। 12,500-এরও বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 75,000 বসত বাড়ি। ভূমিকম্পের পর ইতোমধ্যে কেটে গেছে 4 দিন। সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও কমে আসছে। তবুও থেমেনি উদ্ধার অভিযান। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাব আল মানদেবে প্রণালীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ মোছা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদুলো। প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বন্দরটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সরকারপন্থী পশ্চিম উপকূলীয় যৌথ বাহিনীর মুখপাত্র ওয়াদাদ আল দুব্রাইস জানান, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বন্দরের জেটিতে আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় বুধবার সকাল 11:35 হামলাটি হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও বিস্ফোরণের শব্দ। বাব আল মানদেব প্রণালীর কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোচা বন্দরে ফের আঘাত এনেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এই হামলার পেছনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের নাম সামনে আসতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আনাদুলু জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল 11:35 মোচা বন্দরে এই হামলা চালানো হয়।
সরকারপন্থী পশ্চিম উপকূলীয় যৌথ বাহিনীর মুখপাত্র ওয়াদাহ আল দুবাইশের দাবি, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি বন্দরের জেটিতে আঘাত হানে। তবে হামলার পরপরই সবচেয়ে বড় প্রশ্ন, বন্দরের কতটা ক্ষতি হয়েছে, হতাহতের সংখ্যা কত? প্রাথমিকভাবে এসব তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের বিষয়টি যাচাই করা হচ্ছে। আরও চমকপ্রদ বিষয় হলো, এর মাত্র একদিন আগেও মোচা বন্দরে বড় ধরনের হামলার অভিযোগ উঠেছিল। সরকারি বাহিনীর দাবি, মঙ্গলবার হুতিরা বন্দরটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন ব্যবহার করে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি মঙ্গলবার মোচা এবং ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করেন। হুতিদের দাবি, মোচায় সামরিক সমাবেশ, অস্ত্রের গুদাম এবং কমান্ড সদর দপ্তর ছিল তাদের প্রধান লক্ষ্য। মারিবের তাদাউন সামরিক ক্যাম্পকেও হামলার টার্গেট করা হয়েছিল বলে জানানো হয়। প্রশ্ন হলো, মোচা বন্দর কেন এত গুরুত্বপূর্ণ? বাব আল মান্দেব প্রণালীর কাছাকাছি অবস্থানের কারণে এই বন্দরটি ইয়েমেনের পশ্চিম উপকূলের একটি কৌশলগত প্রবেশদ্বার। ফলে এখানে হামলা শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথেও। 2022 সালের এপ্রিলের পর ইয়েমেনে বড় ধরনের সংঘাত কিছুটা কমে এলেও জুলাইয়ের শুরু থেকে আবারও বিচ্ছিন্ন লড়াই ও হামলা বাড়ছে। 2014 সাল থেকে রাজধানী সানা এবং দেশের বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে হুতিরা। তাহলে কি ইয়েমেনে আবারও বড় সংঘাতের দরজা খুলছে? মোচা বন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা সেই আশঙ্কাই আরও গভীর করছে। নুসরাত জাহান, সকাল সংবাদ, ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। গ্যাস সংকটে চাপে বিদ্যুৎ উৎপাদন, দৈনিক ঘাটতি প্রায় 500 মিলিয়ন ঘনফুট। দেশি উৎপাদন কম, এলএনজি আমদানি সীমিত, তীব্র হচ্ছে জ্বালানি সংকট। 15 আগস্ট ঘিরে ঢাকায় কঠোর নিরাপত্তা, ধানমন্ডি 32-এ বাড়ানো হয়েছে নজরদারি, প্রবেশ মুখে ব্যারিকেড, রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার জোরদার। হরমুজ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, নিষেধাজ্ঞা না উঠলে পুরোপুরি খুলবে না জানিয়েছে ইরান, অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 273, নিখোঁজ 300-এর বেশি, পঞ্চম দিনে উদ্ধার অভিযান অব্যাহত, দুর্যোগ মোকাবেলায় জাতিসংঘের $50 লাখ সহায়তার ঘোষণা। এবং ইয়েমেনে ফের সংঘাতের উত্তাপ, বাব আল মান্দেবে ক্ষেপণাস্ত্রের আঘাত, ডিজানে আরামকোতেও হামলার দাবি হুতির, বড় যুদ্ধের শঙ্কা, জাতিসংঘের আঞ্চলিক নিরাপত্তা তৎপর সৌদি।